কতটুকু মারাত্মক তথ্য উঠে আসছে, ঠিক কি ধরনের পরিকল্পনা, কিভাবে মাস মার্ডারের পরিকল্পনা ছিল জঙ্গিদের? হ্যাঁ দেখো, এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে গোয়েন্দা সূত্রে, সেটা হচ্ছে এই যে জঙ্গিদের র্যাকেট চলছিল, এই জঙ্গিদের র্যাকেট শুধুমাত্র ফরিদাবাদে নয়, গুজরাটেও একই সঙ্গে সক্রিয় ছিল। এখন ফরিদাবাদ আর গুজরাটের এই দুটো জঙ্গি র্যাকেটের যোগ ছিল কিনা সে প্রসঙ্গে আমি পরে আসছি, কিন্তু প্রথমে তোমাকে যেটা বলি, যে তথ্য উঠে আসছে এই গুজরাটের এই জঙ্গি র্যাকেট যেটা গুজরাটের এটিএস ধরেছে সেইটায়, এখানেও একজন ডাক্তার, তার নাম হচ্ছে ডাক্তার মহিউদ্দিন। এই ডাক্তার মহিউদ্দিন তিনি চীন থেকে এমবিবিএস পাস করেছেন এবং তারপর চীন থেকে এমবিবিএস পাস করার পর এখানে ফিরে আসে এই ডাক্তার মহিউদ্দিন। এবং এই ডাক্তার মহিউদ্দিনকে গত সপ্তাহে গুজরাট পুলিশের অ্যান্টি টেরোরিস্ট স্কোয়াড গ্রেপ্তার করেছে। শুধু ডাক্তার মহিউদ্দিন নয়, তার সঙ্গে আরও দুজন, অর্থাৎ মোট 3 জনকে গ্রেপ্তার করেছে গুজরাট পুলিশের এটিএস। কি জানা যাচ্ছে গ্রেপ্তার করে তাকে জিজ্ঞাসাবাদের পর? সেটা জানা যাচ্ছে যে এই ডাক্তার মহিউদ্দিন সে তার সঙ্গী সাথীদের নিয়ে ভারতবর্ষের 3টে শহর মূলত রেকি করছিল। এক হচ্ছে আহমেদাবাদ, এক হচ্ছে লখনৌ, আর এক হচ্ছে দিল্লি। দিল্লি, আহমেদাবাদ, লখনৌ, এই 3টে শহর তারা রেকি করছিল এবং তাকে গ্রেপ্তার করে গুজরাট পুলিশের এটিএস আহমেদাবাদের কাছ থেকে। তাকে যখন গ্রেপ্তার করা হয় তার কাছ থেকে প্রচুর পরিমাণ এই ভ্যারেন্ডা বা তুমি বলো রেডির তেল তৈরির যে সরঞ্জাম সেগুলো প্রচুর পাওয়া যায়। অর্থাৎ এইখান থেকেই গোয়েন্দাদের সন্দেহ হয় যে এই রেডির তেল বা এই ভ্যারেন্ডা থেকে যে রেডির তেল তৈরি হয়, এই সমস্ত সামগ্রী এই চিকিৎসকের কাছে কেন রয়েছে। এবং তারপর ওই চিকিৎসককে জিজ্ঞাসাবাদ করে জানা যায় মারাত্মক তথ্য। এই রেডির তেল থেকে তৈরি হয় রাইসিন নামে একরকম মারাত্মক বিষ। এই রাইসিন যার মানে খুব অল্প পরিমাণ খাদ্যদ্রব্যের সঙ্গে মিশিয়ে দিয়ে ভয়াবহ ঘটনা ঘটানো যায়, একই সঙ্গে গণহত্যার মতো ঘটনা ঘটানো যায়। কোথাও যদি যেখানে ধরো প্রচুর লোক একসঙ্গে খাওয়া দাওয়া করবে, সেখানে খাবার দাবার তৈরি হচ্ছে, তার মধ্যে যদি এই রাইসিন মিশিয়ে দেওয়া হয় তাহলে পরে বহু মানুষ একই সঙ্গে মৃত্যুর কোলে ঢলে পড়বে। তো রাইসিন এইরকমই একটা মারাত্মক বিষ, মানে এটাকে বলা হয় বিশ্বের যেগুলো মানে মারাত্মক বিষ রয়েছে এবং মারণাস্ত্রের কাজ করতে পারে যে সমস্ত বিষ, তার মধ্যে এই রাইসিন একটা। এই রাইসিন অত্যন্ত নিরাপত্তার সঙ্গে স্টোর করা হয় চিকিৎসা শাস্ত্রে, যেখানে যেখানে কাজে লাগে, বা এর যে ট্রান্সপোর্টেশন সেটাও বিরাট নিরাপত্তার মধ্যে দিয়ে করা হয়। অর্থাৎ সাধারণের হাতে এই রাইসিন পৌঁছানোর কথাই নয়, এতটাই মারাত্মক বিষ। এবং এই নিয়ে যারা এই রাইসিন নিয়ে ব্যবহার করেন বা চিকিৎসা শাস্ত্রে ব্যবহার করা হয় বা যে কোনো কাজে যখন ব্যবহার হয়, তখন সেটাকে এতটাই নিরাপত্তার সাথে করা হয় যে ধারে কাছে কেউ পৌঁছাতে পারে না। এই ডাক্তার মোজাম্মিল চীন থেকে, এই ডাক্তার মহিউদ্দিন তিনি চীন থেকে ডাক্তারি পাশ করে আসার পর এখানে তিনি জীবন ধারণ করতেন, ডাক্তারি করে নয়, তিনি শাওয়ারমা রোলের ব্যবসা করতেন, ফাস্টফুডের ব্যবসা করতেন ঘুরে ঘুরে, তা দিয়ে তিনি জীবন চালাতেন। আর যেটা হতো সেটা হচ্ছে যে এই রাইসিন তৈরি করার চেষ্টা করছিল এই চিকিৎসক, যে এই এখন কেন রাইসিন তৈরি করার চেষ্টা করছিল সেইটা জানতে গিয়ে গোয়েন্দারা জানতে পারে যে গণহত্যার ছক রয়েছে, তার জন্য ইতিমধ্যেই ভারতবর্ষের 3টে শহরে রেকি করেছে এবং এই রাইসিন তৈরি করে তা দিয়ে তার গণহত্যার ছক রয়েছে। এবং তারপরে তাকে জিজ্ঞাসাবাদ করে জানা যায় যে তার সঙ্গে যে সঙ্গী সাথীরা রয়েছে তারা প্রত্যেকেই ISKP নামে একটি জঙ্গি সংগঠনের হয়ে কাজ করছে, অর্থাৎ ইসলামিক স্টেট খোরাসান প্রভিন্স বলে একটা জঙ্গি সংগঠনের হয়ে কাজ করছে। এবং এদের কাছ থেকে দুটো অত্যাধুনিক পিস্তল এবং বেশ কয়েক রাউন্ড কার্তুজও পাওয়া গেছে। যেটা গোয়েন্দারা বলছেন যে এই পিস্তল এবং কার্তুজ এসছে পাকিস্তান থেকে সীমান্তবর্তী কোনো এলাকায়, সেখানে ড্রোন দিয়ে ওই অস্ত্র ফেলা হয় এদের জন্য, এবং এই চিকিৎসক এবং তার সঙ্গী সাথীরা সেই জায়গা থেকে ওই অস্ত্র সংগ্রহ করে নিয়ে আসে এবং সেই অস্ত্র পাকিস্তান থেকে আসা সেই অস্ত্র তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে। অর্থাৎ একটা জিনিস বোঝা যাচ্ছে, দেখো, যে গুজরাট এটিএস যাদেরকে ধরেছে তারা একটা মারাত্মক জৈব অস্ত্র দিয়ে কোথাও নাশকতা ঘটানোর পরিকল্পনা করছিল। এবং এই ডাক্তার সে তার ডাক্তারি না করে একদিকে যেরকম ফাস্টফুডের ব্যবসা করছিল, অন্যদিকে ঠিক আবার
খাদ্যদ্রব্যের মধ্যে রাইসিন মিশিয়ে দিয়ে গণহত্যার ছক কষছিল এবং তার ডাক্তারি বুদ্ধি সে সমস্তটাই কাজে লাগাচ্ছিল এই মারাত্মক বিষ রাইসিন তৈরির জন্য। ফলে এইটা গোয়েন্দারা মনে করছেন একটা মারাত্মক প্রবণতা, এটা একটা জঙ্গি সংগঠনগুলো নতুনভাবে তারা নাশকতা ঘটানোর চেষ্টা করছে এবং তাকেই ধরা গেছে। এখন যেটা দেখা হচ্ছে যে এই চিকিৎসক এবং তার সঙ্গী সাথীরা তারা সকলেই ধরা পড়েছে, নাকি তাদের মধ্যে আরও একটা অংশ তারা এখনো পালিয়ে রয়েছে, তারা আবার কোথাও নতুন করে নাশকতার ছক করছে, এগুলো গোয়েন্দারা এখন তদন্ত করে দেখছেন। বেশ, নিঃসন্দেহে এই প্রশ্নটা উঠবে যে একজন MBBS পাস করার পর সে ফাস্ট ফুডের ব্যবসা কি জন্য করছিল, তার মানে সেই খাবারের সঙ্গে রাইসিন বিষ মিশিয়ে গণহত্যার ছকের জন্য কি ফাস্ট ফুডের ব্যবসা বেছে নেওয়া। আমি এখানে ওই মহিউদ্দিনের ছবি আপনাদের সামনে রাখবো, যে মহিউদ্দিনকে গ্রেফতার করেছে গুজরাট ATS। 3 জনকে গ্রেফতার করা হয়েছিল, তার মধ্যে অন্যতম হচ্ছে মহিউদ্দিন। এই মহিউদ্দিনকে জেরা করেই কিন্তু এই বিস্ফোরক তথ্য তদন্তকারীরা পেয়েছেন। রাইসিনকে ব্যবহার করে, মারাত্মক বিষ হচ্ছে রাইসিন, খাবারের সঙ্গে মিশিয়ে গণহত্যার পরিকল্পনা ছিল, এইটা কিন্তু মনে করা হচ্ছে। এই হচ্ছে চিকিৎসক মহিউদ্দিন, চীন থেকে MBBS পাস করে এসেছে, তারপর এখানে কোনো চিকিৎসা ব্যবস্থার সঙ্গে সে যুক্ত নয়, একেবারে ফাস্ট ফুডের একটা ব্যবসা করতো। তার মানে এই রাইসিনকে সেই ফাস্ট ফুডের খাবারের সঙ্গে মিশিয়ে কি গণহত্যার ছকের পরিকল্পনা। সেই কারণে ডাক্তার মহিউদ্দিন সে এইখানে ডাক্তারি না করে সে ফাস্ট ফুডের ব্যবসা চালু করেছিল কিনা, এইটা প্রশ্ন। 3 জনকে গুজরাট ATS গ্রেফতার করেছিল, তার মধ্যে অন্যতম হচ্ছে এই ডাক্তার মহিউদ্দিন, যাকে জেরা করে এই বিস্ফোরক তথ্য তদন্তকারীরা খুঁজে পেয়েছেন। অবসরপ্রাপ্ত সেনাকর্তা ব্রিগেডিয়ার দেবাশিস দাস আমাদের সঙ্গে রয়েছেন। অতনু, তোমার প্রশ্ন ব্রিগেডিয়ার দাসকে। ব্রিগেডিয়ার দাস, আপনার কাছে প্রথমেই যেটা জানতে চাইবো যে আপনি শুনলেন যে রাইসিন তৈরি করার পরিকল্পনা ছিল চিকিৎসক মহিউদ্দিনের, তাকে গুজরাট পুলিশের ATS গ্রেপ্তার করেছে। জঙ্গি নাশকতা আমরা বিভিন্ন সময় দেখেছি বিভিন্নভাবে ঘটতে, এবং সে কোথাও গুলি চালিয়ে, কোথাও বিস্ফোরণ ঘটিয়ে, কিন্তু এ তো নতুন ধরনের পরিকল্পনা হচ্ছে যে খাবারের সঙ্গে মারাত্মক বিষ রাইসিন, যেটা সাধারণের হাতের কাছে আসারই কথা নয়, সেই রাইসিন তৈরির চেষ্টা চলছে। সেই রাইসিন তৈরির চেষ্টা করছে একজন চিকিৎসক, এবং তারপরে তার নাশকতার পরিকল্পনা ভারতবর্ষের বড় 3টে শহরে তারা রেকি পর্যন্ত করে ফেলেছে, আহমেদাবাদ, লখনৌ এবং দিল্লিতে। ফলে একজন ধরা পড়েছে, কিন্তু এই চক্রের বাকিরা বাইরে রয়েছে কিনা, বা এই ধরনের যদি পরিকল্পনা করে সাধারণ মানুষকে গণহত্যার চক্কর কষা হয়, তাহলে সেটা কতটা মারাত্মক, আর এটা আটকানো সম্ভব কিভাবে গোয়েন্দাদের পক্ষে? দেখুন, প্রথম কথা বলি যে এইখানে আরেকটা নতুন অ্যাঙ্গেল বেরিয়েছে। এই ডাক্তার, যিনি তেলেঙ্গানার মানুষ এবং চায়নার থেকে MBBS করেছেন, যে উনি যে আপনারা যেটাকে পদার্থটাকে রাইসিন, এটা হচ্ছে আমেরিকার US এর বায়ো টেররিস্ট ওয়েপেন গ্রেড 2, এটা ডেজিগনেট করা আছে। এটা একটা বায়ো টেররিজমের জন্য ব্যবহার করা যেতে পারে, এবং একটা ছোট্ট দানা, চিনির দানার মতো একটি দানা একটা মানুষের শরীরে গেলে তার মৃত্যু হবে, এবং পোস্টমর্টমে কিছু বেরাবেন, এবং অর্ডারলেস, কালারলেস এটা পদার্থ। এবং ক্যাস্টর অয়েল আমরা যেটা খাই, সেটা তেল বার করবার পরে যে জিনিসটা হাস্কটা থেকে যায়, সেখান থেকে এটা তৈরি হয়। এবং এই ডাক্তারদের ব্যবহার করা হচ্ছে যাতে তারা ল্যাব বানিয়ে এই কাজটা করতে পারে। এবং এখানে একটা অ্যাঙ্গেল এসে গেল চীনেরও, কারণ চীন কিন্তু বায়োলজিক্যাল ওয়ারফেয়ারে দরদ অন্যান্যদের থেকে। এবং করোনা ভাইরাস যখন আসে, তো তখন এক সময় আমেরিকার রাষ্ট্রপতি, উনি প্রথম ট্রাম্পে উনি ওপেনলি বলতেন এটা চায়না ভাইরাস, চায়না বানিয়েছে, এবং প্রথম দিকে সেরকমই কথাবার্তা হয়েছিল। তারপরে চায়না নানানভাবে সেটার বিরোধিতা করে এবং আস্তে আস্তে স্থিমিত হয়ে যায়। এবার আসা যাক যে আরেকটা কানেকশন বেরোলো, যেটা আপনি বললেন যে আইসিস, যেটা আমাদের খোরাসান প্রভিন্স। এবার এই খোরাসান প্রভিন্সের যে আইসিস, তারা কিন্তু আসলে যে আফগানিস্তানে এখন তালিবান আছে তাদের বিরোধিতায় কাজ করছে। এদেরকে কন্ট্রোল করে কে? পাকিস্তান। তো পাকিস্তানের যোগ এখানেও এলো। আবার আপনি যদি দেখেন পাকিস্তানের যোগ ওইখানে জৈশ-এ মোহাম্মদের মাধ্যম দিয়েও আসছে, যেটা আপনারা ফরিদাবাদ মডেল বলছেন। এইবার গুজরাট ATS এইটি ধরার পরে আমি যেটুকুনি জানতে পারছি এদিক ওদিক থেকে, যে লখনৌর RSS অফিসের ফোনে এই ভদ্রলোকের, এই ডাক্তারের ফোনে, এই টেরিস্ট ডাক্তারের ফোনে পাওয়া গেছে লখনৌর RSS অফিসের ছবি, দিল্লির RSS অফিসের ছবি, এবং এরকম আরো কিছু জায়গা।
আর যেটা ফরিদাবাদ মডেলে শুনতে পাচ্ছি যে তারা নাকি রিপাবলিক ডের সময় লালকেল্লার প্ল্যান করছিল, যেখান থেকে প্রধানমন্ত্রী ভাষণ দেন, এবং এখনো নাকি 350 কিলো অ্যাবসেন্ট আছে, যে দাহ্য পদার্থটা অ্যামোনিয়াম নাইট্রেট ফুয়েল অয়েল মিশিয়ে করা হয়েছিল, সেটা পাওয়া যাচ্ছে না, এবং সেটা যে কোনো শহরে থাকতে পারে। এবং এই পুরো ব্যাপারটাতে দেখাচ্ছে যে একটা কোঅর্ডিনেটেড ব্যাপার চলছিল। একদিকে ডাক্তারদের গ্যাং, ফরিদাবাদ মডেল, যেখানে 7-8 জন ডাক্তার অলরেডি ভেতরে চলে গেছেন। আজকে শ্রীনগর থেকে একজন ডক্টর তাজিমুলকে গ্রেপ্তার করা হয়েছে, তিনি বন্ধু ছিলেন, কুলগামের রেসিডেন্ট, আবার সেই সাউথ কাশ্মীর। আর একজন মৌলভীকে গ্রেপ্তার করা হয়েছে শ্রীনগর থেকে। আর পুনা থেকে আরেকজন গ্রেপ্তার করা হয়েছে, ইঞ্জিনিয়ার জুবে, সে আইটি কোম্পানিতে কাজ করে। এবার এদের ফোন, এদের ইন্টারোগেশন করলে এরা বেশ ভালোভাবে কোঅপারেট করছে, সব বলে দিচ্ছে। কারণ এরা তো হার্ডকোর সেই টেরিস্ট না, যারা মার্সিনারির মতো কাজ করে। এরা ডাক্তার, এরা একটা পলিটিক্যাল একটা উগ্র ধর্মান্ধতায় তারা ফেসে গেছিল। এবার তারা বকবক করে যাচ্ছে এবং সিকিউরিটি ফোর্স তাদের ওপর জাল বিস্তার করছে। শুনতে পাচ্ছি সারা জম্মু কাশ্মীরে নাকি 150 মানুষকে বিশাল অপারেশন করে আটক করা হয়েছে সন্দেহজনক ভাবে, যারা এর সাথে জড়িত আছে। এবার আপনি দেবাশিস দা, এখানেই আপনাকে একটা জিনিস বলতে চাইবো যে আমরা যা খবর পাচ্ছি, আজকে এনআইএ বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালাচ্ছে, তার মধ্যে ত্রিপুরা রয়েছে এবং আমাদের রাজ্যের উত্তরবঙ্গও রয়েছে। ত্রিপুরা এবং উত্তরবঙ্গ এনআইএ তল্লাশি অভিযান চালাচ্ছে আজকে, সেই খবরও আসছে। এটা মানে এই মুহূর্তে এই জঙ্গি জাল যে বিস্তৃতভাবে সারা ভারতবর্ষে ছড়িয়ে গেছে, সেটা বোঝাই যাচ্ছে। এই প্রসঙ্গে আপনার কাছে আমার দুটো প্রশ্ন, আমি প্রথমে বিষয়টা আপনাকে বলি, তারপরে দুটো প্রশ্নে আমি আসছি। বিষয়টা কি, সেটা হচ্ছে আপনি যদি দেখেন যে ফরিদাবাদে 3 জন ডাক্তার তারা গ্রেপ্তার হলো, ডাক্তার আদিল, ডাক্তার মোজাম্মেল, ডাক্তার সাইদ। আবার সেখানে 2900 কেজি বিস্ফোরক এবং অস্ত্রশস্ত্র উদ্ধার হলো। বলা হচ্ছে সেই বিস্ফোরকেরই আর একটা অংশ নিয়ে ডাক্তার উমর দিল্লিতে ঢুকলো এবং তারপরে সেখানে বিস্ফোরণের ঘটনা ঘটলো। আবার যদি আপনি দেখেন যে গুজরাটে গত সপ্তাহে আর একজন ডাক্তার মহিউদ্দিন, তাকেও গ্রেপ্তার করা হয়েছে। এখন প্রশ্ন উঠছে যে ফরিদাবাদ আর দিল্লির যেরকম লিঙ্ক পাওয়া গেছে, তেমনি এই ফরিদাবাদ দিল্লির এই জঙ্গি গোষ্ঠীর সঙ্গে গুজরাটের এই ডাক্তার মহিউদ্দিনের যে রাইজিন তৈরি করে গণহত্যার ছক, সেই জঙ্গি গোষ্ঠীরও যোগ রয়েছে কিনা। গোয়েন্দারা বলছেন যে এটা একটা নাকি নতুন চ্যালেঞ্জ তাদের কাছে। সে কীরকম চ্যালেঞ্জ? বলা হচ্ছে যে এই যে ইউনিটগুলো কাজ করছে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে, সেটা ইসলামিক স্টেট খোরাসান প্রভিন্সের নামেই হোক কিংবা জৈশ ই মোহাম্মদের নামেই হোক, এই ইউনিটগুলো আলাদা আলাদা কাজ করছে, কিন্তু এটা সেন্ট্রালি কন্ট্রোল করা হচ্ছে এবং সেটা পাকিস্তানের মাটি থেকে কন্ট্রোল করা হচ্ছে। গোয়েন্দাদের সন্দেহ যেটা পাকিস্তানের মাটি থেকে সেন্ট্রালি কন্ট্রোল করা হচ্ছে, কিন্তু এখানে যে জঙ্গি ইউনিটগুলো বিভিন্ন জায়গায় কাজ করছে বিভিন্ন নামে, সেইগুলো নিজেদের মধ্যে যোগাযোগ নেই, কিন্তু কেন্দ্রীয়ভাবে এরা নিয়ন্ত্রিত হচ্ছে। ফলে আমি যেটা আপনার কাছে আপনার প্রথম প্রশ্ন যে এইটা তো একটা নতুনভাবে পুরো সারা দেশে ছোট ছোট জঙ্গি গোষ্ঠী তৈরি করে সারা দেশ জুড়ে একটা নাশকতার ছক হচ্ছে এবং সেটা পাকিস্তানের মাটিকে ব্যবহার করে কেন্দ্রীয়ভাবে করা হচ্ছে বলে গোয়েন্দাদের একাংশের দাবি। এইটা আপনি কিভাবে দেখছেন? হ্যাঁ, দেখুন অতনু, আপনি একটা খুব ইন্টারেস্টিং জিনিস বললেন যে এই এক গ্রুপের সাথে আরেক গ্রুপের সম্পর্ক নেই। এটা একদম ঠিক বললেন আপনি। দেখুন, এইটাকে বলে আল কায়দা মডেল হানিকম। হানিকম মানে একটা মৌমাছির যে চাক হয়, সেখানে প্রতিটি মৌমাছির একটা খাঁচা থাকে, সে তার পাশের খাঁচা কি হচ্ছে জানতে পারে না, সে রানী মৌমাছিকে রিপোর্ট করে। এবং এইভাবে আল কায়দা মডেলের সেল তৈরি হয়, যেখানে যদি কেউ ধরা পড়ে তাকে মেরে ফেললেও ইন্টারোগেট করে সে তার বস বা সাবঅর্ডিনেট বা তার প্রতিবেশীর নাম বলতে পারবে না। এবং সেইটা হচ্ছে একটা মডেল যে যারা গুজরাটে করছিল তারা গুজরাটের কাজটা চালাচ্ছিল, এবং গুজরাট থেকে শুনেছি তাদের প্ল্যান ছিল কোনো বড় মন্দির, অযোধ্যা মন্দির বা এরকম কোনো বড় মন্দিরের প্রসাদে এইটা মিশানো, যেটা খুব একটা সহজ অসাধ্য কাজ না, করেই দেওয়া যেতে পারে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে যেটা অন্যটা আপনি বলছেন যে আমাদের দিল্লি মডেল, সেইখানে দেখা যাচ্ছে যে তারা আলাদাভাবে রিপোর্ট করছে এবং একদম 100% আপনি যেটা বললেন যে পাকিস্তান, আমি পাকিস্তান বলবো না, আমি সোজাসুজি বলবো আসিম মুনির। কারণ পাকিস্তান মানে এখন আসিম মুনির, তিনি কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট করছেন তাকে সর্বোচ্চ শক্তিমান বানানোর জন্য। আগে যত মিলিটারি জেনারেল ছিল তারা জোর করে বসে পড়েছিল, উনি আইনসিদ্ধভাবে ক্ষমতা লব্ধ করবার জন্য চলছেন এবং পাকিস্তানে সেই নিয়ে বিরাট ঝামেলা চলছে।
আজকে কিছুক্ষণ আগে পাকিস্তান ডিফেন্স মিনিস্টার বলেছে দিল্লিতে একটা সিলিন্ডার ব্লাস্ট হয়েছে, তার জন্য ভারতবর্ষ এরপরে দেখাবে ওটা টেররিস্ট অ্যাটাক এবং তারপরে আমাদের ইস্যু করবে, যদি কোনো অ্যাটাক করে আমরা কিন্তু চুপ থাকবো না। এইটা উনি একটা কথা বললেন। দ্বিতীয় কথা, আরেকটা দেশের অ্যাঙ্গেল আসছে, এখন অব্দি পাকিস্তান আর আমরা চায়নার কথা বলছিলাম, যেটা হচ্ছে তুর্কি। জানা যাচ্ছে এই দুজন ডাক্তারই আদিল আর মুজাম্মিল তুর্কিতে ট্রেনিং প্রাপ্ত হয়েছে এবং আমরা দেখেছি অফ সিন্দুরে, আপনিও কভার করেছেন যে তুর্কি কি বিশালভাবে পাকিস্তানের পাশে দাঁড়িয়েছিল। তো দেখা যাচ্ছে ভারতের বিরুদ্ধে একটা নেক্সাস তৈরি হচ্ছে, যারা এই কাজটাকে বাহবা দিচ্ছে বা এই কাজটাকে সাপোর্ট করছে। কিন্তু এখানে আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যখন পেহেলগাঁওয়ে অ্যাটাকের ঘটনা ঘটলো, জঙ্গি হানার ঘটনা ঘটলো, তারপর ভারতীয় সেনাবাহিনী অত্যন্ত সফলভাবে অপারেশন সিঁদুর করেছিল এবং সেখানে পাক অধিকৃত কাশ্মীরে যেখানে যেখানে জঙ্গি ঘাঁটি ছিল এবং পাকিস্তানের মাটিতে যেখানে যেখানে জঙ্গি ঘাঁটি ছিল সেগুলোতে ভারতীয় সেনাবাহিনী অত্যন্ত সফলভাবে আঘাত এনেছিল। তারপরে বলা হয়েছিল যে অপারেশন সিঁদুর কন্টিনিউ করা হবে, জঙ্গিদের বিরুদ্ধে ভারতবর্ষের এই লড়াই জারি থাকবে। তাহলে এখন প্রশ্নটা হচ্ছে, বিভিন্ন মহল থেকে এই প্রশ্ন উঠছে, যদি জঙ্গিদের বিরুদ্ধে এই লড়াই জারি থাকে তাহলে পরে কিভাবে এই বিভিন্ন জঙ্গি গোষ্ঠী দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়লো এবং তারা এই রকম নাশকতার পরিকল্পনা করে বসলো, যার মধ্যে দিল্লি বিস্ফোরণের ঘটনা ঘটলো এবং যেটা দেখা যাচ্ছে গুজরাট বলুন, ফরিদাবাদ বলুন, এরকম বিভিন্ন জায়গায় আরও নাম শোনা যাচ্ছে যেখানে জঙ্গি সংগঠনগুলো রীতিমতো ঘাঁটি গেড়ে তারা প্রস্তুতি নিয়ে বসে আছে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে নাশকতা ঘটানোর জন্য। গোয়েন্দা সূত্রে এরকমটাই খবর। তাহলে এখন প্রশ্নটা হচ্ছে যে অপারেশন সিঁদুর যদি জারি রইল তাহলে এইগুলোকে প্রতিহত করা সম্ভব হলো না কেন, এগুলোকে আটকানো সম্ভব হলো না কেন? তাহলে কি কোথাও একটা ব্যর্থতা বা খামতি রয়ে যাচ্ছে? দেখুন, আমি কিন্তু সেটা মনে করি না। কি হচ্ছে, এরা কনস্ট্যান্টলি ইভলভ হচ্ছে এবং কনস্ট্যান্টলি ইভলভ হয়ে এরা এদের স্ট্র্যাটেজি চেঞ্জ করে ফেলছে। আগে যেমন হতো, টেররিস্ট আসতো, আমরা যখন চাকরি করতাম তখন টেররিস্ট আসতো, বর্ডার পার হয়ে তাদের পিঠে বোঝা থাকতো, তাদের কাছে খাবার থাকতো, অ্যামুনিশন থাকতো, গ্রেনেড থাকতো, আমাদের সাথে লড়াই করতো, কিছু ভেতরে গিয়ে পালিয়ে যেত, সেখানে সাস্টেনেন্স নিয়ে তারা বম ব্লাস্ট করতো এবং দিল্লি, কলকাতা, মাদ্রাজ ছড়িয়ে যেত। এখন সিস্টেমটা অন্য হয়ে গেছে। আপনি যদি দেখেন, ইনডক্ট্রিনেশন করা হয়েছে এই ডাক্তারদের, এবং আমি একজনের ইন্টারভিউ শুনছিলাম এবং সেটা আপনাদেরই হিন্দি চ্যানেলে, সেখানে এই ডাক্তারবাবু সম্বন্ধে ভূয়সী প্রশংসা হচ্ছিল যে সে নাকি রোগীদেরকে ভীষণ ভালোভাবে দেখে এবং সেই মানুষগুলো মিশে আছে। তার বস বলছে আমরা কল্পনাও করতে পারছি না যে এই লোকটা এই কাজ করতে পারে, এখন আমরা মেনে নিচ্ছি যে হ্যাঁ। তো এইটা আপনাকে মানতে হবে যে এরা এখন হোয়াইট কলার ক্রিমিনালদের ধরেছে, বড় বড় ডাক্তারদের ধরেছে, স্ট্র্যাটেজি চেঞ্জ করে দিয়েছে। দ্বিতীয় কথা, এরা ইউজ করছে এনক্রিপ্টেড কমিউনিকেশন। আগে আমরা না রেডিও সেট, ওয়াকি টকি আমরা লুকিয়ে লুকিয়ে শুনতাম যে এরা কি বলছে, একটা ধরবার চান্স ছিল। এরা ওই ওয়েব ব্যান্ডউইথ ব্যবহার করছে না, এরা টেলিগ্রাম ব্যবহার করেছে এইখানে এবং ক্রিপ্টো কারেন্সি ব্যবহার করছে পেমেন্টের জন্য এবং হাওয়ালা করে পয়সা আনাচ্ছে। এবং এই স্ট্র্যাটেজির সাথে আমাদেরকে এক পা এগিয়ে থাকতে হবে। আমি মানছি আপনার কথা যে কোথাও তো ব্যর্থতা হবে যে কোনো জায়গায়, কিন্তু সেই রকম ভাবে না। কারণ আপনি যদি দেখেন, এই ইন্টেলিজেন্সরা যদি এই প্রথম টেররিস্ট আদিল, ডক্টর আদিল, তাকে না ধরতো জেএম এর পোস্টার সিসিটিভি ক্যামেরা থেকে, এবং সেই যে আইপিএস ভদ্রলোক, তার নাম টিএন চক্রবর্তী। একদম দেবাশিস দা, আপনি যেটা বলছেন এটা ঠিক যে এই চক্রের প্রথম সন্ধান একটা পোস্টার লাগানোকে কেন্দ্র করে জম্মু কাশ্মীর পুলিশ সেটা সাফল্যের সঙ্গে প্রথমে খোঁজটা পেয়েছিল, কিন্তু প্রশ্নটা হচ্ছে দিল্লির বিস্ফোরণটা আটকানো গেল না। মানে শুরুটা ভালো হলেও শেষটা কিন্তু ভালো হয়নি, এটা এক। দুই, আপনি বললেন যে অবশ্যই যে নানা রকম অত্যাধুনিক এনক্রিপ্টেড সিস্টেম এসছে নিজেদের মধ্যে যোগাযোগ রাখার জন্য, কিন্তু দেবাশিস দা সেই সঙ্গে তো এটাও ঠিক যে সার্ভিলেন্স সিস্টেমও অনেক উন্নত হয়েছে এবং ভারতীয় গোয়েন্দাদের হাতে এখন অনেক উন্নততর সার্ভিলেন্স সিস্টেমও এসছে। তো পাশাপাশি এটাও রয়েছে। তো বিতর্ক এ নিয়ে থাকবেই, যে এই সাফল্য ব্যর্থতার বিতর্ক এ নিয়ে থাকবেই। তো ধন্যবাদ, আপাতত ধন্যবাদ আপনাকে দেবাশিস দা। ধন্যবাদ অতনু তোমাকেও।